আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছোট ছোট ভাই বোনেরা? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আমি তোমাদের বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছি। তোমরা জানো অন্যান্য সাবজেক্টগুলোর সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানটাকেও আমি বেশ গুরুত্ব দিয়েই পড়াচ্ছি, কারণ রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমরা পড়তে চলেছো। যেটা পড়ছো সেটা যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগবে তা নয়, তোমাদের ব্যবহারিক জীবনেও অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কাজে লাগবে। আজকে আমি তোমাদের পড়াবো সংবিধানের বৈশিষ্ট্য থেকে মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার। এটা সংবিধানের একটি বৈশিষ্ট্য, তার থেকে এই মৌলিক অধিকারগুলো আজ আমরা পড়ব। মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার কেন, মৌলিক অধিকার থাকলে আমাদের কি কি সুবিধে, কোন কোন বিষয়গুলোর ওপর আমাদের অধিকার আছে, কোন কোন বিষয়ে আমাদের অধিকার নেই, সেই সমস্ত নিয়েই আজ আমাদের আলোচ্য বিষয় নাগরিকদের মৌলিক অধিকার। খুব ভালো করে বুঝে নাও। একাদশ ও দ্বাদশ শ্রেণী তোমাদের উভয়ের জন্য, এছাড়াও গ্র্যাজুয়েশনে যারা করছো তাদের জন্য একেবারে সমমাত্রায় প্রযোজ্য আজকের বিষয়টি। দেখো, প্রথমে আমাদের জানতে হবে মৌলিক অধিকার কি। মৌলিক অধিকার কি বলছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশের জন্য যে অধিকারগুলো অপরিহার্য, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, সেই অধিকারগুলোকেই বলা হয় মৌলিক অধিকার। এখানে এক এক করে মৌলিক অধিকারগুলো লিখে দিয়েছি, খাতা পেন নিয়ে তৈরি থাকো এবং লেখো। এইচএসের জন্য, গ্র্যাজুয়েশনের জন্য এটা 5 নম্বর অথবা 3 নম্বর প্রশ্ন হতে পারে যে নাগরিকদের মৌলিক অধিকার, আর একাদশ শ্রেণীর জন্য শর্ট কোশ্চেন হবে। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলো কি কি? দেখো, প্রথম অধিকার হলো সাম্যের অধিকার, 1 নম্বর। এটা সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারা। দ্বিতীয় অধিকার হলো স্বাধীনতার অধিকার। এটা সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারা। তৃতীয় অধিকার হলো শোষণের বিরুদ্ধে অধিকার। এটা 23 ও 24 নম্বর ধারা। চতুর্থ অধিকার হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা 25 থেকে 28 নম্বর ধারা। পঞ্চম অধিকার হলো সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, 29 থেকে 30 নম্বর ধারা। আর আমাদের 6 নম্বর অধিকার হলো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, 32 ও 226 নম্বর ধারা। চলে যাবে না, শুধু তো অধিকারগুলো জানলে, অধিকার সম্বন্ধে জানতে হবে। এই অধিকারগুলো যদি আমরা না জানতে পারি তাহলে ভবিষ্যতের নাগরিক হিসেবে আমাদের কতটা কি অধিকার আছে সেই বিষয়ে আমরা পা ফেলার সময় ভুল করে ফেলব। তাই আমাদের অবশ্যই প্রয়োজন অধিকারগুলো জানা। প্রথম অধিকার কি? সাম্যের অধিকার। সাম্য মানে কি? সমান, সমতা। সাম্য মানে সমান। এই সমানত্বটাকে আমাদের সংবিধানে কিভাবে বোঝানো হলো বলছে। আচ্ছা, প্রথমে বলে দিই, 14 থেকে 18 নম্বর ধারা পর্যন্ত সাম্যের অধিকার রয়েছে। 14 নম্বর ধারায় বলা হলো আইনের দৃষ্টিতে সকলে সমান। আইনের দৃষ্টিতে সকলে সমান তার মানে, ধরো একজন সাধারণ মানুষ যদি কোনো অপরাধ করে এবং একজন মন্ত্রী বা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি যদি কোনো অপরাধ করে, দুজনকে একই অপরাধের জন্য একই শাস্তি প্রদান করা হবে। এখন কতটা কি করা হয় সেটা তোমরা ভালো করেই জানো। এটা হলো আইনের দৃষ্টিতে সকলে সমান। তবে ব্যতিক্রম কিছু রয়েছে, যেমন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। রাজ্যপাল ও রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু এদের বিরুদ্ধে কোনো
দেওয়ানি ও ফৌজদারি মামলা করা যায় না। বোঝা গেল? এবার আমরা যাব 15 নম্বর ধারায়, বৈষম্যের বিরুদ্ধে অধিকার। বৈষম্য কাকে বলে? তুই অমুক ধর্মের, তুই অমুক ধর্মের, তুই স্ত্রী, আমি পুরুষ, তুই নিচু জাতি, আমি উঁচু জাতি, এটাই তো বৈষম্য। কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে বলা হচ্ছে যে সকলে সমান, তাই এদেরকে কোনো রকম সকলে ব্যবহার করে এমন কোনো স্থানে প্রবেশাধিকারে বাধা দেওয়া যাবে না। ডক্টর বি.আর. আম্বেদকরের ঘটনা তোমরা জানো হয়তো। তিনি ছোটবেলায় একটু নিচু জাতির ছিলেন বলে তাকে অস্পৃশ্য বলা হতো, তাকে পড়তে ক্লাসের ভেতরে ঢুকতে দেওয়া হতো না, তাদেরকে কুয়োর জল ছুঁতে দেওয়া হতো না, কেউ যদি দয়া করে তাদেরকে জল দিয়ে দিত সেই জল তারা পান করত। তাহলে বুঝতে পারছো, তাই উনি বড় হয়ে এই সংবিধানের প্রধান নেতৃত্ব দিলেন। বোঝা গেল? উনি এই নিয়মটা অবশ্যই করলেন যে কোনো নাগরিককে সকলের ব্যবহৃত স্থানে যেতে বাধা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, ছোঁয়াচে রোগ হলে সেক্ষেত্রে অবশ্যই মানতে হবে। বোঝা গেল? সরকারি চাকুরিতে সম সুযোগের অধিকার। প্রত্যেকটি ভারতীয় নাগরিকের সরকারি চাকুরিতে সমান সুযোগ পাবে। সেখানে বর্ণ, ধর্ম, জাতি কোনো কিছু বাধা সৃষ্টি করবে না। সরকারি চাকুরিতে নিযুক্ত হওয়ার জন্য সকল বর্ণের, সকল ধর্মের, সকল জাতির মানুষ অ্যাপ্লাই করতে পারবে। তবে তবে অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি, উপজাতি এবং মহিলারা, এরা যেহেতু একটু পিছিয়ে ছিল সে সময়, তাই এদেরকে, সে সময়ের কথা বলছি, তাই এদেরকে এই সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকারের ব্যবস্থা করা হয়েছিল, সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এখন তার ফলাফল যদিও অন্যদিকে যাচ্ছে, তোমরা জানো। অস্পৃশ্যতা বিলোপ। অস্পৃশ্যতা মানে কি? একে ছোবো না, তাকে ছোবো না, এর ছোঁয়া জল খাবো না, এটা সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ করে দেওয়া হয়েছে 17 নম্বর ধারায়। 18 নম্বর ধারায় উপাধির বিলোপ। শিক্ষার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, কলার ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে কেউ কোনো না কোনো উপাধি পেতেই পারে, কিন্তু সেই উপাধিকে নিজের নামের পূর্বে ব্যবহার করা যাবে না, কারণ এটি একটি সম্মানীয় দত্তক, সেটিকে নামের পূর্বে ব্যবহার করা যাবে না। এবার দেখো, আরো একটা কথা আছে, কোনো রাষ্ট্র যদি ভারতীয় নাগরিককে কোনো উপাধি দিতে চায়, তবে ভারত সরকারের অনুমতি ভিন্ন সে কিন্তু সেই উপাধি গ্রহণ করতে পারবে না। আচ্ছা, এটা গেল সাম্যের অধিকার। এবার আসবো স্বাধীনতার অধিকার। স্বাধীনতা, কি কি স্বাধীনতা আমাদের আছে দেখো। বলছে স্বাধীনতার অধিকারটা 19 থেকে 22 নং ধারা। সেখানে বলা হচ্ছে নাগরিকদের জন্য 7 প্রকার স্বাধীনতা ছিল, কিন্তু বর্তমানে একটি স্বাধীনতার অধিকারকে মানে লিপি সংশোধন করে সরিয়ে দেওয়া হয়েছে, বিলোপ করে দেওয়া হয়েছে। এই স্বাধীনতার জায়গাটা খুব মন দিয়ে পড়ো। বর্তমানে যা পরিস্থিতি চলছে, এই স্বাধীনতার বিষয়টাকে আমাদের জানতে হবে। দেখো, প্রথম হচ্ছে বাক বা মতামত প্রকাশের অধিকার। এই যে ফেসবুকে, এই যে তোমরা ইউটিউবে, এই যে কাগজে বিভিন্ন রকম লেখালেখি করছো, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। বোঝা গেল? কোনো, এই যে তোমরা দেখছো আর.জি. করের ঘটনার প্রতিবাদে প্রত্যেকটি প্রায় 14ই আগস্ট রাতে যে মিছিলগুলো হলো, কারোর হাতে কোনো অস্ত্র ছিল না, মোমবাতি আর মশাল ছিল, শান্তিপূর্ণ মিছিল হয়েছিল। তা এই শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার অধিকার আমাদের রয়েছে। সভা সমিতি যে কোনো ভালো কাজের জন্য সভা সমিতি গঠনের অধিকার আমাদের রয়েছে। ভারতের যে কোনো স্থানে চলাফেরা করার অধিকার আমাদের রয়েছে। যে কোনো বৃত্তি বা যে কোনো পেশা গ্রহণের অধিকারও আমাদের রয়েছে।
আজকে আমি টিচার, কালকে যদি আমি মনে করি না আমি টিচার না, আমি কাউকে দেশের জন্য সেবা করব, বিনা পয়সায় অবৈতনিকভাবে ছাত্রছাত্রীকে পড়াতেই পারি। আজকে MA BEd গ্র্যাজুয়েট, তারা টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, যদিও সেগুলো তাদের চালানোর কথা নয়, তবু চালাচ্ছে। এই বলে দিয়েছে তো যে কোনো পেশা গ্রহণ সে করতে পারবে, নিজের দেশের যে কোনো স্থানে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই সে চলাচল করতে পারবে। আরেকটি অধিকার ছিল সম্পত্তির অধিকার, সেই সম্পত্তির অধিকারটাকে আপাতত বিলোপ করে দেওয়া হয়েছে। এবার 19 নম্বর ধারায় পেল গেলাম। 20 নম্বর ধারা, দেখো অনেকেই অপরাধ করে, বলছে অপরাধের ক্ষেত্রে দোষী যদি কেউ সাব্যস্ত হয় তাকে সুরক্ষা দিতে হবে। কোনো অপরাধী যখন অপরাধ করবে সেই সময় আইনে যা লেখা থাকবে সেই সময়কার আইন অনুযায়ী তাকে সাজা দিতে হবে। আগে লেখা বা পরে লেখা কোনো নতুন করে সংযোজিত আইন দিয়ে তাকে সাজা দেওয়া যাবে না। তবে দোষদ্রোহী করলে সেক্ষেত্রে আলাদা করে ব্যতিক্রমী সাজা দেওয়াই যেতে পারে। জীবন ও স্বাধীনতার অধিকার, কোনো ব্যক্তির বিচার করতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে, যেটা লেখা আছে সেভাবেই, নিজের ইচ্ছানুযায়ী বিচার করা যাবে না। বাধ্যতামূলক শিক্ষার অধিকার, এটা রয়েছে 21-এর ক নম্বর ধারায়। এখানে বলা হলো শিক্ষা নাগরিকদের একটি জন্মগত মৌলিক অধিকার। 2002 খ্রিস্টাব্দের 86তম সংবিধান সংশোধনে বলা হলো 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে অবশ্যই শিক্ষা অন্তর্ভুক্ত, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। এর জন্য বর্তমানে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল তুলে দিয়েছে, প্রত্যেককে পড়ার জন্য নিয়ে আসা হয়, এর সময় খাবার দাবারের ব্যবস্থা করেছে, এর মাধ্যমে যাতে প্রত্যেক 6 থেকে 14 বছরের বাচ্চারা স্কুলে আসে। 22 নং ধারায় চলে যাচ্ছি। হ্যাঁ, 21 নং ধারা হলো 22 নং ধারা, গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে অধিকার। 22-এর 1 এই ধারায় বলা হলো যে কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয় তবে তাকে কারণ জানাতে হবে। আর 2 নম্বর ধারায় বলা হলো যে গ্রেপ্তার করে তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হবে। ওই পুলিশ নিজের কারাগারে আটকে রাখবে সেটা চলবে না, আগে তাকে পেশ করতে হবে, সে আগে দোষী সাব্যস্ত হবে, তবেই তাকে আটক করা যাবে, নয়তো নয়। তবে বিদেশি শত্রুরা এক্ষেত্রে এই সুবিধাগুলো ভোগ করে না। এবার চলে আসবো আমরা শোষণের বিরুদ্ধে অধিকার, 3 নম্বর অধিকার, 23 ও 24 নম্বর ধারায়। 23 নম্বর ধারায় কি বলা হলো যে কোনো মানুষকে, আগেকার দিনে দাস প্রথা ছিল, বিক্রি করা হতো মানুষদের, উদয়াস্ত পরিশ্রম করতো তারা, এই কোনো মানুষকে বিক্রি করানো যাবে না, তাদের দিয়ে বেগার খাটানো যাবে না, বলপূর্বক কাউকে দিয়ে জোর করে কাজ করানো যাবে না। তবে হ্যাঁ, যুদ্ধকালীন পরিস্থিতি বা যদি রাষ্ট্র মনে করে যে সকলকে সামরিক শিক্ষা দান করবে, সেক্ষেত্রে রাষ্ট্র সেটা করতে পারে। 24 নম্বর ধারায় শিশু শ্রমে নিষেধাজ্ঞা জারি করা হলো। 14 বছর বয়সের কম কোনো শিশুকে শ্রমের কোনো কাজ করানো যাবে না, যেমন কলকারখানার কাজ, বিভিন্ন খনির কাজ, কোনো বিপজ্জনক কাজে তাদেরকে ব্যবহার করা যাবে না। এই গেল শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণটা কি? মানুষকে শুষে নেওয়া। হ্যাঁ, তুমি 60 জনকে দিয়ে সারাদিন কাজ করাবে, টাকা দেবে না, এটা তো শোষণ, তাই না? বাচ্চাগুলোকে দিয়ে কাজ করাবে, টাকা দেবে না, শোষণ। এবার চলে এলাম 4 নম্বর ধারায়, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা কিন্তু একটা বিশাল, মানে প্রত্যেকটা বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। 25 থেকে 28 নম্বর ধারা। 25 নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি ব্যক্তি নিজের বিবেক এবং বিবেচনা অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, যে কোনো ধর্ম গ্রহণ করে তা পালন করতে পারে এবং প্রচার করতে পারে, সেক্ষেত্রে তার স্বাধীনতা রয়েছে, তাকে বাধা দেওয়া যাবে না। আর কি বলা হলো
26 নম্বর ধারায় বলা হলো যে প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন করতে পারবে। তোমরা জানো প্রতিটি ধর্মীয় স্থানের টাকা পয়সা নেওয়ার জন্য সংস্থা রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এরা ভোগও করতে পারবে। কোনো বিশেষ ধর্ম প্রচারের জন্য কর প্রদান করার স্বাধীনতা, বলছে যে কোনো ধর্মের প্রচার ও রক্ষণাবেক্ষণ করা হবে, তাহলে অনেক হিন্দু ধর্মের প্রচার রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেকে যদি বলা হয় তোমরা টাকা দাও বা কর দাও, এত % কর দিতে হবে, সেটা করা যাবে না। তার জন্য তোমরা ট্রাস্টি বোধ করতে পারো, এর কিছু দিল ডোনেশন, ঠিক আছে, কিন্তু জোর করে কারোর থেকে কর নেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের, আচ্ছা এই বিষয়টা খুব মন দিয়ে পড়বে, শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশ বা ধর্মীয় উপাসনায় উপস্থিত থাকার স্বাধীনতা, বলছে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে কোনো রকম ধর্মীয় শিক্ষাদান করা যাবে না। আর যেগুলো আংশিক সরকারের সাহায্যে পরিচালিত সেই সমস্ত জায়গায় শিক্ষার্থী বা অভিভাবকের বিনা অনুমতিতে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। তবে যদি কোনো দাতা বা ট্রাস্ট যদি কোনো বিদ্যালয় স্থাপন করেন সেটা আলাদা ব্যাপার। এবার চলে আসবো আমরা 5 নম্বর অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। এটা কত থেকে কত ধারায় বলা হলো? এটা রয়েছে 29 ও 30 নম্বর ধারায়। এই ধারাগুলোর বিষয়বস্তু হলো, তোমরা জানো সংস্কৃত ভাষা, একটু ভুল বললাম, সাঁওতালি ভাষা বর্তমানে নিজের জায়গা দখল করে নিয়েছে। যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে, নিজেরা লেখা পড়ার ক্ষেত্রে সাঁওতালি ভাষাগুলোকে ব্যবহার করতে পারছে। তাই বলা হলো সংখ্যালঘু শ্রেণীরা নিজের ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণ করার অধিকারী তারা। রাষ্ট্র কর্তৃক পরিচালিত অথবা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার থেকে কোনো ব্যক্তিকে রুখে দেওয়া, বঞ্চিত করা যাবে না। রাষ্ট্র সংখ্যালঘু শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি যদি নিতে চায় তাহলে কিন্তু তার ক্ষতিপূরণ দিতে হবে। এটা হলো 29 ও 30 নম্বর ধারা। তাহলে এদের জন্য একটা আলাদা ধারা রয়ে গেল। এবার আমরা আসবো শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। শাসনতন্ত্র কাকে বলে জানো? সংবিধানকে। এই যে এতগুলো অধিকার, আচ্ছা কেউ যদি জোর করে আমাদের থেকে অধিকার ছিনিয়ে নিতে চায় বলপূর্বক, কি করা যাবে? অধিকার যদি ভোগ না করতে পারে, যদি বঞ্চিত করানো হয় জোর করে, তখন কি করা যাবে? 32 নম্বর ধারায় বলা হলো তাহলে সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে অ্যাপিল করা যাবে। আর এই মৌলিক অধিকারগুলোকে বলবৎ করার জন্য বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা ও উৎপ্রেষণ, এই 5 প্রকারের লেখ জারি করবে সুপ্রিম কোর্ট। তাহলে ক প্রকারের লেখ জারি করবে? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা ও উৎপ্রেষণ। আর 226 নম্বর ধারায় বলা হলো নাগরিকরা মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্টে মামলা করতে পারে। এখানেও 5টি লেখ বা আদেশ জারি করে তাদের মৌলিক অধিকারগুলো রক্ষার ব্যবস্থা করা যেতে পারে। এই গেল মৌলিক অধিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এর পরের দিন আমরা আসবো মৌলিক কর্তব্য ও নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্যটা আগে পড়িয়ে নিই, তারপর আসবো নির্দেশমূলক নীতিতে। অত্যন্ত ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, তোমরা বেশিরভাগ প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে পাবে। আর তোমরা বুঝতেই পারছো এটা শুধু পড়ার জন্য নয়, এটা নিজেদের জন্য, আমাদের সমাজে চলতে গেলে আমাদের প্রয়োজন। যাই হোক, কয়েকটা এমসিকিউ বলবো তোমাদের, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। তার আগে তোমাদের কয়েকটা কথা বলি। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কি করবে? বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আর তোমাদের কী ধরনের পড়া আমার কাছে পড়তে চাইছো, তোমাদের আমার বোঝানোটা কেমন লাগছে, তার সঙ্গে সঙ্গে যার যা প্রশ্ন আছে প্রশ্নগুলো করতে পারো। অন্যান্য বিষয় যেমন ফিলোসফি, সংস্কৃত, বাংলা, ইতিহাস, এই সাবজেক্টগুলো আমি পড়াই। এই সমস্ত সাবজেক্টগুলোর থেকে তোমরা কী ধরনের পড়ানো আমার কাছ থেকে আশা করছো সেটা অবশ্যই বলবে। তোমরা নাও, কিছু এমসিকিউ বলছি, লিখে নাও।
দেখ, প্রথমে আমরা যাব আমাদের অধিকারে, তাই তো? কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি, তোমরা লেখো। প্রথম প্রশ্ন, সকল প্রকার অধিকারের উৎস কে? উত্তর হবে রাষ্ট্র। অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি। এ কথাটি কে বলেছেন? বোসাঙ্কেত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অধিকারের বৈশিষ্ট্য কি? রাষ্ট্রের স্বীকৃতি ও সুরক্ষা। অধিকার সম্পর্কে সুপ্রাচীন মতবাদটি কি? স্বাভাবিক অধিকারের তত্ত্ব। পরিবার গঠনের অধিকার কিসের অধিকার? পৌর অধিকার। মতামত প্রকাশের অধিকার, এটি কিসের অধিকার? পৌর অধিকার। শ্রমিক সংঘ গঠনের অধিকার কিসের অধিকার? পৌর অধিকার। শিক্ষার অধিকারটি কিসের অধিকার? সামাজিক অধিকার। শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কথাটি কে বলেছেন? লেনিন। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, কথাটি কে বলেছেন? লেনিন। ব্যক্তিগত সম্পত্তি শ্রেণী বৈষম্যের মূল কারণ, কে বলেছেন? কারা বলেছেন? মার্ক্সবাদীরা। ব্যাপক অর্থে দুই প্রকার অধিকার কি কি? নৈতিক অধিকার ও আইনগত অধিকার। আইনগত অধিকারগুলোকে ক ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। রাজনৈতিক অধিকার কারা ভোগ করে? নাগরিকরা, ভোটদানের মাধ্যমে। ভোটদানের অধিকার কি ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। নির্বাচনে অংশগ্রহণের অধিকার কি ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। এই কটাই থাক। আশা করি তোমাদের আমার পড়াটা ভালো লেগেছে। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি তোমরা সকলে খুব 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 বড় হও, অনেক বড় ভালো ভালো মানুষ হও, দেশের সম্পদ হয়ে গড়ে ওঠো। আর এই বলে আজকে এইখানেই রাখছি। কালকে আমি তোমাদের পড়াবো ওই মৌলিক কর্তব্য, তারপরের দিন নির্দেশমূলক নীতি। কেউ স্কিপ করবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরপর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে। আজ রাখি।